আগামী দিনে আমরা আতঙ্কিত কোনো মহিলাকে নিয়ে আরও বেশি বাজে ভিডিও, মানে এটার থেকেও যদি কিছু বাজে ভিডিও হয়, কোনো মহিলাকে নিয়ে একটা বাজে ভিডিও করা হলে তার ঘোষবাবুর মতো এত বুকে সাহস নেই সে চুপ করে বসে থাকবে, সেই মেয়েটি হয়তো বা সুইসাইড করে ফেলবে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আবার কেউ কেউ বলছে, দেখলাম কমেন্টে লেখা আছে পর্দাগুলো সব ঠিকঠাক আছে, এই আছে সেই আছে। যারা বলছেন পর্দাগুলো নড়ছে, এই করছে, আপনারা জানেন না যারা এআই নিয়ে পড়াশোনা করেছে তাদের কাছে আপনারা গিয়ে জিজ্ঞাসা করুন, এই ভিডিওটা পাঠান। এআই নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের সার্টিফিকেট দিতে বলুন যে এই ভিডিওটা ট্রু ভিডিও। তাহলে এর জন্য সবাইকে এআই নিয়ে পড়াশোনা করতে হবে। ভদ্রমহিলা সম্মতিতে যদি সেই জিনিসটা হয় তাহলে সেটা ওয়েল অ্যাকসেপ্টেড, এখানে তো কোনো বাধা নেই। আর যদি সম্মতিতে না হয় তাহলে সেই ভদ্রমহিলা কি কোনো কমপ্লেন করেছিলেন? সেই কমপ্লেনের কী অবস্থা? কতদিন আগে এটা ঘটেছিল? তার যদি কোনো অসুবিধা না থাকে, কে এই ভিডিওটা করেছিল? একটা যখন ঘনিষ্ঠ মুহূর্তের ওখানে ভিডিও রয়েছে, তখন কে ওখানে মোবাইল নিয়ে রেখে দিয়েছিল? কোনো সিসিটিভি ক্যামেরা ছিল? যদি সিসিটিভি ক্যামেরা থেকে থাকে তাহলে সেই ক্যামেরা থেকে ভিডিওটাকে কে উদ্ধার করেছিল, কার ফোনে ছিল? তদন্ত করলে নিশ্চয়ই বেরোবে কে বা কারা এগুলো করছে, বা তাদের ওপরে মাথা কারা আছে, সেই মাথাকে ধরে বার করা। এবং মাথাকে ধরে বার করে যে এতে আমাদের কিন্তু দলেরই ক্ষতি হচ্ছে, সেই বার্তাটাকে যদি দিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় এই কুরুচিপূর্ণ এই সমস্ত ভিডিওগুলো বন্ধ হবে। একটি সাম্প্রতিককালে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এত খুব দ্রুততার সাথে, এবং তাতে বলা হচ্ছে এটি নাকি বঙ্গ বিজেপির অন্যতম চর্চিত রাজনৈতিক নেতা দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্ত। আপনার কি মনে হয় যে এই ভিডিওটা কি ফেক? যদিও এই ভিডিওর সত্যতা এখনো অবধি যাচাই করেনি কেউ, কি বলবেন? এটা ফেক কি ফেক নয়, তার জন্য যারা এটা নিয়ে নিউজ করলো তারাই তো বলতে পারতো যে এটা দিলীপ ঘোষ। এটা কিন্তু বলা হয়নি, বলা হয়েছে যে জনৈক ঘোষবাবু। তো ঘোষবাবু বলা হয়েছে ঠিকই, ইঙ্গিত একটা মানুষকে দিয়ে করানোর চেষ্টা হয়েছে ঠিকই, কিন্তু সঙ্গে এটা জুড়তে তারা কিন্তু ভোলেনি যে বিজেপি। এটা বলতে পারতো তৃণমূল, এটা বলতে পারতো সিপিএম, এইসব নানা রকম কিছু বলতে পারতো, কিন্তু সেগুলো না বলে বিজেপি নামটা জুড়তে কিন্তু তারা ভোলেনি। আর জনৈক ঘোষবাবু বলে জুড়ে দেওয়া হয়েছে। তারপরে যে ভিডিওটি দেখতে পাচ্ছি সেটা ফেক কি আসল সেটা আমরা জানি না, সেটা তদন্তকারী সংস্থা যারা আছে তারা ভালো বলতে পারবে। কিন্তু এই জুড়ে দিয়ে যে চর্চার মধ্যে রাখা একটা মানুষকে, এবং তার সঙ্গে তার পরিবার যুক্ত আছে, তার আত্মীয় স্বজনরা আছে, তারা যখন এই মানুষটিকে নিয়ে ভাববে তাদের মানসিক অবস্থা কি হবে? যারা যখন এটা নিয়ে নিউজ করতে গেল তারা কি একবারও ভেবেছিল এই জিনিসটা? এগুলো আমার মনে হয় ভাবনার দরকার ছিল। তাহলে অন্তত এরকম একটি কুরুচিকর ভিডিও ছাড়ার কোনো প্রয়োজন তাদের থাকতো না। দিদি, আপনি সংবেদনশীলতা, মানুষের যে সংবেদনশীল দায়িত্ব সমাজের প্রতি, একজন মানুষের অন্য মানুষের প্রতি, আপনি সেই প্রশ্নটা তুলে ধরছেন আমাদের সাক্ষাৎকার থেকে আছে। আমি বলবো দিদি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক পরিমণ্ডল চিরকাল বিস্তৃত। সামনে বিধানসভা নির্বাচন, আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। আপনারা যখন উঠে পড়ে এই নির্বাচনের জন্য একদম নিজের সর্বস্ব দিয়ে মানুষের জন্য লড়ছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কি চক্রান্ত করে এই ঘনিষ্ঠ মুহূর্তের ছুরি ফাঁস করা হচ্ছে? ডেফিনেটলি চক্রান্ত। এটা ষড়যন্ত্র ছাড়া অন্য কিচ্ছু নয়। আর এটা বলা যেতে পারে খ্যাতির বিড়ম্বনা। হ্যাঁ, একটা মানুষের যখন খ্যাতি অত্যন্ত ঊর্ধ্বে চলে যায়, তখন প্রচুর মানুষ আছে, আমাদের বাঙালিদের মধ্যে এমন মানুষ আছে হিংসায় তাকে কি করবে সেটা ভেবে পায় না। সেটারই ফলশ্রুতি এটা হতে পারে। আর চর্চিত মানুষকে নিয়ে আমরা যেকোনো কিছু কাদা ছোড়াছুড়ি করতে খুব ভালোবাসি। যারা চর্চিত নয় তাদের নিয়ে আমরা কাদা ছোড়াছুড়ি করি না। একটা মানুষকে কাদা ছোড়াছুড়ি করার উদ্দেশ্যে অনেক কিছু পেছনে ব্যাপার থাকে, ষড়যন্ত্র থাকে, মেলাইন করা থাকে, ডিফেম করা থাকে। সেই সমস্ত কিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে যেভাবে রংচং পরিবেশন করা হয়, তখন মানুষের কিউরিওসিটি বেড়ে যায়। সেইভাবে কিউরিওসিটি থেকেই এই জিনিসগুলো হচ্ছে বলে আমার ধারণা। দিদি, আমি আপনার কাছে একটা প্রশ্ন করবো। রাজনৈতিক সুবাদে, আপনার প্রফেশনের সুবাদে, অভিনয়ের সুবাদে, এবং আমি যেহেতু একজন সমাজকর্মী, সমাজের প্রান্তিক উপস্তরের মানুষ, সমস্ত মানুষের সাথে আপনার নিত্যদিনের যোগাযোগ, বিভিন্ন মানুষের সংস্পর্শে আসেন, সেখানে আমি বলবো দিদি, কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ কে নিয়ে রীতিমতো যে কুৎসাসন হয়েছে, কেন মনে হয়? উৎসাহ, ওই যে বললাম খ্যাতির বিড়ম্বনা। খ্যাতির বিড়ম্বনা এমন একটা জিনিস, মানুষকে কোথায় গিয়ে মানে শেষ করবে, কোথায় গিয়ে শুরু করবে সেটা মানুষে ভুলে যায়। যে ও পারছে আমি কেন পারবো না, সাইকোলজিক্যাল ব্যাপার এটাই। ও এরকম হয়ে যাচ্ছে আমি কেন পারবো না। সে আজকে প্রাক্তন প্রেসিডেন্ট, সে যা কিছু তার পদ ছিল সব কিছু প্রাক্তন, তবুও তার দিকে কাদা ছোড়াছুড়িটা বন্ধ হচ্ছে না। এটা এক শ্রেণীর মানুষের ষড়যন্ত্র। আর তাকে যে কোনোভাবে হেয় করা, হেয় প্রতিপন্ন করা, তাতে একটা তাদের মধ্যে একটা পৈশাচিক আনন্দ আছে।
এবং এর পেছনে ষড়যন্ত্রও আছে, যে ওকে সরিয়ে দিতে পারলে বোধহয় আমি এটা পার্সোনাল কোনো একটা গেইন করতে পারবো, এরকম কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে। এবার আমি কি বলতে চাইছি সেটা যারা আমাদের সিনিয়র যারা লিডার আছেন তারা আশা করি সেটা বুঝতে পারবেন, দলের মধ্যে যে হ্যাঁ তারা তারা এটা বুঝতে পারবেন যে কে বা কারা করছে। আমি কারোর দিকে ইঙ্গিত দেব না, কিন্তু তারা যদি বুঝতে পারে তাহলে সাধারণ কর্মীরাও বুঝতে পারবে যে কি জন্য কেন হচ্ছে। এই জিনিসটা হওয়া বন্ধ করা দরকার। আমাদের সংসারের মধ্যে একসঙ্গে থাকলে নানা রকম খুঁটিনাটি বিষয় সমস্যা লেগেই থাকে, সেটা খুব স্বাভাবিক। যার জন্য আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স বলে একটা আমাদের আইন চালু হয়েছে, জানেন, এটা ঘরোয়া গার্হস্থ্য হিংসা বলা যায়। সেই গার্হস্থ্য হিংসায় যদি ধরে নেওয়া যায় এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, তাহলে আমার মনে হয় কেন্দ্রের নেতৃত্ব যারা আছেন তাদেরকে এটা ভেবে দেখা উচিত এবং এটা ইমিডিয়েটলি স্টপ করা উচিত। এবং আমি সর্বোপরি বলবো এটার পেছনে তদন্ত করে, যে যারা তদন্তকারী সংস্থা আছেন তারা তদন্ত করবেন, এবং তদন্ত করলে নিশ্চয়ই বেরোবে কে বা কারা এগুলো করছে, বা তাদের উপরে মাথা কারা আছে সেই মাথাকে ধরে বার করা, এবং মাথাকে ধরে বার করে যে এতে আমাদের কিন্তু দলেরই ক্ষতি হচ্ছে সেই বার্তাটাকে যদি দিয়ে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এই কুরুচিপূর্ণ এই সমস্ত ভিডিওগুলো বন্ধ হবে। আমি যদি ধরেই নিয়ে থাকি যে ওই ভিডিওটা সত্যি, যদি ধরি আমি সত্যি, তাহলে সত্যির মধ্যে কি কি ওখানে ছিল? একজন ভদ্রমহিলা ছিলেন, একজন ভদ্রলোক ছিলেন। ভদ্রমহিলার সম্মতিতে যদি সেই জিনিসটা হয় তাহলে সেটা ওয়েল অ্যাকসেপ্টেড, এখানে তো কোনো বাধা নেই। আর যদি সম্মতিতে না হয় তাহলে সেই ভদ্রমহিলা কি কোনো কমপ্লেন করেছিলেন? সেই কমপ্লেনের কি অবস্থা? কতদিন আগে এটা ঘটেছিল? তার যদি কোনো অসুবিধা না থাকে, কে এই ভিডিওটা করেছিল? একটা যখন ঘনিষ্ঠ মুহূর্তের ওখানে ভিডিও রয়েছে, তখন কে ওখানে মোবাইল নিয়ে রেখে দিয়েছিল? কোনো সিসিটিভি ক্যামেরা ছিল? যদি সিসিটিভি ক্যামেরা থেকে থাকে তাহলে সেই ক্যামেরা থেকে ভিডিওটাকে কে উদ্ধার করেছিল? কার ফোনে ছিল? এতদিন পরে কেন বার করা হলো? এখন এটা থেকে তো আমরা এখন এটা নিয়েও ভাবছি যে শুধু এটা তো মাত্র একটা ছবির ট্রেলার ছিল। কারণ আমার মনে হচ্ছে যত বেশি ভোট এগিয়ে আসবে তত বেশি আরো এরকম জিনিস চারিদিকে প্রচার করা হবে, এবং আরো বেশি করে নেতাদের বিরুদ্ধে এগুলো প্রচার করা হবে। এটার একটাই উদ্দেশ্য, যে বিজেপির ভোটটাকে কমানো, মানুষের মনে জনমানসে একটা নেতিবাচক দিককে একদম ছড়িয়ে দেওয়া, এবং যাতে যে কোনোভাবে বিজেপিকে দমন করা। কারণ এখন যা বিজেপির আমাদের মানে মার্কেট হয়ে রয়েছে, তাতে আমাদের বিজেপিকে সরানো খুব মুশকিল হবে। কিন্তু এই সব জিনিসগুলো যদি বাজারে ছড়িয়ে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন জাগবে যে এই নেতা, এদের সঙ্গে আমরা ঘুরি, ইত্যাদি ইত্যাদি। সেই জন্যই কালিমালিপ্ত করার জন্যই এটা করা হয়েছে বলে আমি মনে করি। কুণাল ঘোষ আজকে সকালবেলা প্রেস কনফারেন্স করছেন এই ভিডিও জটের মাঝখানে, কিভাবে দেখছেন, কি বলবেন? এখানেও একটা একটা গভীর রাজনৈতিক উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষকে কনফিউজড করিয়ে দেওয়া, যে মানুষ কি চায় এবং কিভাবে দেখছে, ওনার বক্তব্য কিভাবে নিচ্ছে, ওনাকে কোন জায়গায় দাঁড় করাচ্ছে। কারণ আমরা গত কয়েক মাস ধরে দেখলাম 21শে জুলাই ঘোষবাবু গিয়ে জয়েন করছে অমুক জায়গায়, এরকম করে করে আমরা তো প্রচুর মিডিয়াতে দেখলাম, সবাই টেনশানে ছিল 20 তারিখ রাত্রিবেলা পর্যন্ত যে কালকে কি উনি জয়েন করছেন। এইভাবে মিডিয়াকে দেওয়া হলো টিআরপি বাড়ানোর জন্য। সেই রকমভাবে একটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়তোবা দলটাকে ভাঙানোর জন্য বা কোনো রকম দলটার ক্ষতি করার জন্য এরকম তারা বলতে শুরু করেছেন। কিন্তু সে বলছে সেটা তার ব্যক্তিগত বক্তব্য, যে তিনি ভালো করে ব্যাখ্যা করতে পারবেন এটার পিছনে কি আছে। কিন্তু আমরা তো অন্তত এটা একটা ষড়যন্ত্রই গন্ধ পাচ্ছি। এটা ষড়যন্ত্র ছাড়া অন্য কিচ্ছু না। এরকম বলে বলে মানুষের মনে একটা দ্বিধা বিভক্ত করা এবং সেই নেতা সম্পর্কে কর্মীদের মনে একটা ক্ষোভ তৈরি করে দেওয়া। যে ক্ষোভটাই আমরা দেখেছি ঘোষবাবু যখন গেছিলেন একটা কোনো সভায়, সেখানে কিছু বিজেপির লোকই তাকে ধিক্কার জানাচ্ছিল, ইত্যাদি জানাচ্ছিল। এটাই তো ওনারা দেখতে চেয়েছিলেন, যে এই জিনিসটা হোক, যে কোনো নেতা যাবে সেখানে তার কর্মীরা পিছন পিছন এসে ধিক্কার জানাবে, কালো পতাকা দেখাবে, এইগুলো ওরা ঘরে বসে বসে মিডিয়াতে দেখে মজা নেবে। কারা ওরা? মানে যারা বলছেন এই সমস্ত কথাগুলো বলছেন, এই যে মানুষকে একটা দ্বিধা বিভক্ত করে দিচ্ছেন, তারা ঘরে বসে বসে দেখবে, এগুলো মজা নেবে। ঠিক আছে, বিজেপি দলটার এরকম হচ্ছে, ভালো হচ্ছে, এই হচ্ছে। কিন্তু এটা তাদের কাছে বার্তাটা দিতে চায়, তারা যত বেশি বলছেন বিজেপির এটা হচ্ছে, ভালো হচ্ছে, কখনো তারা ভাববেন না বিজেপি থেকে ভোটটা কেটে আবার অন্য দলে চলে যাবে। সেটা কিন্তু হবে না। মানুষ ধরেই নিয়েছে যে কাকে ভোট দেবে। দিলীপ ঘোষ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন যে সমস্ত বিষয়টির একটা ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে, রাজনৈতিকভাবে মানহানি করার জন্যই এটা করা হয়েছে, তিনি এমনটাই বলছেন। এবং তিনি বলছেন বিষয়টি নিয়ে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি তিনি ইতিমধ্যেই জানিয়েছেন পুলিশের কাছে। কীভাবে দেখছেন?
হ্যাঁ, উনি ওনার কাজ করেছেন। যদি কেউ ওনাকে উদ্দেশ্য করে এরকম জিনিস করতে পারে, তাহলে তার যেটা জায়গা আইনিভাবে ব্যবস্থা নেওয়ার, সেই জন্য উনি জয়েন্ট সিপি ক্রাইমকে মেল করেছেন। উনি জানিয়েছেন এটা তদন্ত করা দরকার আছে, এবং তদন্ত করে কে বা কার থেকে এটা পোস্ট হয়েছে, সেই লোকটাকে, তার ব্যাকগ্রাউন্ড খুঁজে বার করা, এবং তার পেছনে উদ্দেশ্য কী, তাকে প্রয়োজনে অ্যারেস্ট করা, অ্যারেস্ট করে তার পেছনে উদ্দেশ্যটা খুঁজে বার করা, এবং সেই অনুযায়ী আইনত ব্যবস্থা নেওয়া। এটাই তো মেন। কারণ এটা আজকে এরকম একটা নোংরা ভিডিও যখন বেরোলো, তখন আগামী দিনে আমরা আতঙ্কিত কোনো মহিলাকে নিয়ে আরও বেশি বাজে ভিডিও, মানে এটার থেকেও যদি কিছু বাজে ভিডিও হয়, কোনো মহিলাকে নিয়ে একটা বাজে ভিডিও করা হলে তার ঘোষবাবুর মতো এত বুকে সাহস নেই, সে চুপ করে বসে থাকবে। সেই মেয়েটি হয়তো বা সুইসাইড করে ফেলবে। আমাদের সমাজ থেকে একজন মহিলাকে আমরা হারিয়ে ফেলবো। তাই সেটা যাতে না হয়, ফার্দার যাতে না হয়, তার জন্য ইমিডিয়েট এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। ছবিতে দেখা যাচ্ছে যাকে, সেই তার চেহারার সঙ্গে বর্তমান যাকে তুলনা করা হচ্ছে তার চেহারার কিন্তু কোনো মিল নেই। তাহলে আমরা ধরেই নিতে পারি যে এটা অন্যভাবে ম্যানিপুলেট করা একটা ভিডিও। আমি এই জায়গাটাতে আসবো, আপনি বলছেন চেহারার কোনো মিল নেই, আমি এই জায়গাটাতে আসবো যে যার নাম করে ভিডিও ছড়ানো হচ্ছে সেই ব্যক্তির সেই ধরনের কোনো, যদি আমি ফিজিক্যাল ডাইমেনশন দেখি, আপনি যেরকমটা বলেন তার সেরকম ভুঁড়ি বা পেট কোনোদিনই ছিল না, আর বহু বছর ধরে ওনাকে দেখে আসছি, শরীরের গঠন তো দিনে দিনে হঠাৎ করে বদলে যায় না, কি বলুন? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আবার কেউ কেউ বলছে, দেখলাম কমেন্টে লেখা আছে পর্দাগুলো সব ঠিকঠাক আছে, এই আছে সেই আছে। যারা বলছেন পর্দাগুলো নড়ছে, এই করছে, আপনারা জানেন না, যারা এআই নিয়ে পড়াশোনা করেছে তাদের কাছে আপনারা গিয়ে জিজ্ঞাসা করুন, এই ভিডিওটা পাঠান। এআই নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের সার্টিফিকেট দিতে বলুন যে এই ভিডিওটা ট্রু ভিডিও। তাহলে এর জন্য সবাইকে এআই নিয়ে পড়াশোনা করতে হবে। আর ওখানে কোথায় ঘটনাটা ঘটেছে কেউ তো বলছেন না, অ্যাড্রেস দিন, কখন ঘটেছে দিন, পরিষ্কার লিখলেন না কেন অমুক বাবু এটা, তাহলেই তো ক্লিয়ার হয়ে যেত যে অমুক বাবু অমুক দিন অমুক সময় ঘটনাটা ঘটেছে। যদি ঘটে থাকে ওখানে কে ফোন রেখেছিল, কে সিসিটিভি ফুটেজ ওখানে সমস্ত তথ্যগুলো ফুটেজ থেকে নিয়েছিল, সেগুলো দিন। সেগুলোতে কেন ভয়, শুধু ভিডিওটা ছেড়ে দিলেই হয়ে যাবে? তাই তো আমি আপনাদের বললাম যে এটা একটা পুরুষের ভিডিও, এবং ঘোষবাবুর মতো শক্ত যাদের বুকের পাটা আছে তাদের ভিডিও আজকে ছাড়লেন বলে আপনারা হয়তো কিছু তার করতে পারলেন না, কারণ তার কাছে এটা ভীষণ হাস্যকর। সে জানে এর থেকে অনেক বেশি তাকে মেলায়েন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু উনি কিছুতেই দমন হননি। আজকে যদি একটা মহিলাকে এরকম করা হতো, সেই মহিলা সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মতো জায়গায় সুইসাইড করে ফেলতো, কারণ সে জানতো আমার জন্য কিন্তু বিচার নেই আইনের, আমার বিচার নেই, কমপ্লেন হবে, এফআইআর হবে, আলটিমেট কেউ ধরা পড়বে না। যদি ধরা পড়ে থাকে তারা শাসক দলের কোনো লোকজন হবে, ফলে আমি কোনো বিচার পাবো না, দিনের পর দিন আমি কোর্টে ঘুরতে থাকবো, আমি বিচার পাবো না। তার থেকে আমার সুইসাইড করে নেওয়া ভালো। এই জিনিসটা যাতে না হয়, সেটার জন্য আমাদের বাঙালিদের উচিত যে আমাদের বাংলার সংস্কৃতি, আমাদের কৃষ্টি নষ্ট হতে দেওয়া চলবে না। দিলীপ ঘোষ এতটা স্ট্রং একটা পলিটিক্যাল ফিগার, সেক্ষেত্রে বেশ কতগুলো বিষয় উঠে আসছে যে দিলীপ বাবু যদি এটা হয়েই থাকেন, তিনি তো যে 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 বলা হচ্ছে যে তার পার্টির রুম, সেখানে তো দিলীপ বাবু রীতিমতো সেখানে যান প্রতিনিয়ত, তিনি তো অবগত থাকবেন, এবং রাজনীতি করেন, নিজের অফিস এবং বাড়িতে কাজ করেন, তিনি নিশ্চয়ই জানেন কোথায় সিসিটিভি আছে কোথায় নেই। সুতরাং যদি সত্যি এমন কিছু হতো, সেটা কিভাবে রেকর্ড হলো? কারণ আরও একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে যে ভিডিওতে দেখাচ্ছে হাতে রিস্ট পরা একটি লোক, একটু মোটা সোটা, কি বলবেন? অ্যাকচুয়ালি তাকে বোঝানোর জন্যই তো এটা করা হয়েছে, যে তাকেই বোঝানো হবে, অতএব সে যেরকম বেশভূষা করে থাকে সেরকমভাবেই বেশভূষা তৈরি করতে হবে। যে কথা বললেন, যে বিষয়গুলো উঠে এলো আমাদের সামনে, তাতে কি একটা কথা খুব পরিষ্কার যে বঙ্গ বিজেপির সংসারে একটা কলহ দানা বাঁধছে আস্তে আস্তে? না, দেখুন, কলহ দানা বাঁধছে, আমাদের সংসারে এরকম কলহ দানা বাঁধার সুযোগ আমরা খুব একটা দিই না। যদি এরকম কিছু হয়েও থাকে, আমরা সবাই বুঝে গেছি এটা এআই দ্বারা নির্মিত ভিডিও। যদি এটা এআই দ্বারা না হয়, যদি কেউ প্রচার করে বলে যে এটা সত্যি কথা, তাহলে তারাই প্রমাণ করে দিক এটা সত্যি কথা। যে ভদ্রমহিলার সঙ্গে এসেছে ভিডিওটা, সেই ভদ্রমহিলা আসুক প্রকাশ্যে, জানাক আমি এফআইআর করেছিলাম, পুলিশ কোনো অ্যাকশান নেয়নি, বা জানাক যে আমি আজকে করতে চাই। কারণ কার্তিক মহারাজকে নিয়ে এটা শুরু হয়েছিল, 12 বছর আগের অভিযোগ থানায় জমা পড়েছিল। একটা হাস্যকর বিষয় পশ্চিমবঙ্গের জন্য। আজকে আপনি বা আমি যদি 12 বছর পরে একটা ঘটনা জানাতে যাই থানায়, 12 বছরের দরকার নেই, 2 বছর পরে যদি আমরা জানাতে যাই, পুলিশে নেবে, বলবে যান 2 বছর আগে ঘটেছিল, চলে যান বাড়িতে, এখন বলে কি হবে? কিন্তু আমরা দেখেছি পরিকল্পিত রাজনীতি এরকমই হয়, যে 12 বছর আগের ঘটনাটা গ্রহণ করা হয়েছিল, কার্তিক মহারাজকে নোটিশ করা হয়েছিল। এই সব তো রাজনীতির একটা নোংরা দিক, এরকম করা হয়েছিল, সেখান থেকে শুরু হয়েছিল।
তারপরে শ্রমিকবাবুকে নিয়ে কদিন হলো, আবার দেখছি নারী ঘটিত কোনো ব্যাপার নেই, এবার আবার একজনকে নিয়ে শুরু হয়েছে। এই রকম মনে হয় ওদের একটা এজেন্ডা ঠিক হয়েছে একটা নির্দিষ্ট লোকজনের, যে এই শুরুটা আমরা কার্তিক মহারাজ থেকে শুরু করেছিলাম, যেহেতু 12 বছর আগের ঘটনাকে আমরা এফআইআর করিয়ে সমস্ত অ্যাকশান নেওয়া করিয়েছিলাম, নাজেহাল করেছিলাম। ঠিক এরকমভাবে শ্রমিকবাবু, তারপরে ঘোষবাবু থেকে শুরু করে দাসবাবু, মণ্ডলবাবু, বিশ্বাসবাবু, এরকম বিধানসভা ভোট পর্যন্ত চলতে থাকবে। এই যে পিকে টিম দ্বারা যেমন একটা আমাদের একটা আইওয়াশ করা হয়েছিল, সেই রকম একটা সাবস্টিটিউট একটা টিম বোধহয় কাজ করছে, যে কাজে শুধুমাত্র পুরুষদেরকেই মেলাইন করার জন্য এই সমস্ত নারী ঘটিত ব্যাপার স্যাপার দিতে থাকবে। এটা আমার ধারণা, এটা বিধানসভা ভোট পর্যন্ত চলবে। কিন্তু এই চলার মাঝখানেও মানুষকে বুঝতে হবে যে এগুলো একটা নারীকে দিয়ে একটা পুরুষের বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়া এখন আমাদের সমাজের খুব একটা মানে হ্যাবিচুয়েট একটা ব্যাপার হয়ে গেছে। তো সেখান থেকে বিশ্বাস করা না বিশ্বাস করা, মানুষের যদি একটু নিজস্ব চিন্তাভাবনা থাকে এবং ইঞ্জিনিয়ারিংটা আমাদের কতখানি এগিয়ে নিয়ে গেছে, যার ফলে এআই আর ডেটা সায়েন্সটা এতখানি এগিয়েছে, সেগুলো যদি মানুষ একটু ভেবে চিন্তে দেখে, তাহলেই আশা করি তার উত্তর পেয়ে যাবে। আপনি বললেন যে ভোটের সময় আমরা প্রতিবারই দেখি যে মাননীয় নরেন্দ্র মোদীর ছবি, মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি। হ্যাঁ, কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, ভোটের সময় আমরা দেখি না যে সোশ্যাল নেটওয়ার্কে চারিদিকে ছুটে বেড়াচ্ছে একটা শাহরুখ খানের ছবিকে কম্পোজ করে নরেন্দ্র মোদীর মুখটা লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে প্রচুর ডান্স করছে, এটা আমরা দেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিও ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে, সেখানেও উনি ডান্স করছেন, সেটাও আমরা দেখেছি। তো এগুলো আমরা দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি না, যে এগুলো আমরা বুঝে গেছি যে এগুলো এডিট করে আমাদের করা যায়। তাহলে যদি আমরা ওটা বুঝে গিয়ে থাকি, তাহলে এক্ষেত্রেও আমাদের মানতে কোনো অসুবিধা নেই যে এগুলো এডিট করেই করা হয়েছে, একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা লোককে মানে নিচ করার জন্য, হেয় করার জন্য করা হয়েছে। হতে পারে তার রাজনৈতিক কেরিয়ারে কোনো কিছু একটা কালি মাখানোর জন্য এটা করা হয়েছে, কোনোভাবে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা খুঁজে বার করবে, তারাই খুঁজে বার করবে, যারা সিনিয়র নেতৃত্ব আছেন তারা খুঁজে বার করবেন, আমি এটাই বিশ্বাস। তারা কি ইতিমধ্যে এই ধরনের কোনো ইন্সপেকশন কিছু শুরু করেছেন? আপনি তো দলের একজন সক্রিয় কর্মী, নিশ্চয়ই এটা শুরু করবেন, যে কারণ এই দলের মধ্যে এইসব জিনিসগুলো তো বরদাস্ত করা হবে না। যে বা যারা করেছে বা যারা করাচ্ছে তার উপরে বড় কোনো মাথা আছে, এরকম হতেই পারে। তো যদি এরকম হয়ে গিয়ে থাকে, চিহ্নিতকরণ অবিলম্বে জরুরি, কারণ ভোট আমাদের একদম সামনেই। দলের মধ্যে কি কোনো তদন্ত কমিটি ইতিমধ্যেই কোনো ফর্ম হয়েছে? না, সেগুলো আমি এখনো সঠিকভাবে জানি না, তবে নিশ্চয়ই সেগুলো হওয়া উচিত। সে যেহেতু আমাদের একজন অত্যন্ত সম্মানীয় কার্যকর্তা ছিলেন, নিশ্চয়ই এটা হওয়া উচিত। দিলীপ, আমি বলবো যে বিয়ের পর সস্ত্রীক দিলীপবাবুকে দেখা গিয়েছিল। দিলীপ ঘোষ একদম দীঘার জগন্নাথ মন্দিরে তার যাওয়া নিয়ে একদম বিস্তর জলঘোলা হয়েছিল বাংলার রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গল্প করতে তাকে দেখা গিয়েছিল এবং সাম্প্রতিককালে দিলীপ ঘোষ বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তার চারপাশে যারা লোকজন আছে তারা দুর্নীতিটা করেছেন। এই সমস্ত বিষয়গুলো এবং জগন্নাথ মন্দিরে যাওয়া কি বড় ভুল ছিল দিলীপদার? দেখুন, বাক স্বাধীনতা, আমাদের চলাফেরার স্বাধীনতা সবাইয়েরই আছে। তাহলে কেউ যদি কোথাও গিয়ে থাকে, সেটা তো অন্য কারোর পারমিশন নিয়ে যাবে না। আর কেউ যদি কিছু বলে থাকে, সেটা অন্য কারোর কথা অনুযায়ী সেটা করবে না। এই যে আপনাকে আমি আজকে বাইরে দিচ্ছি, এগুলো তো সমস্ত আমার কথা। তাহলে আমি কি বলছি, আমি কি করছি, সেটা তো আর অন্য কেউ আমাকে শিখিয়ে দেবে না। তাহলে উনি যেটা যখন মনে করেছেন সেটা করেছেন, যখন যেটা বলতে চেয়েছেন তখন উনি সেটা বলেছেন। উনি কি উদ্দেশ্যে বলেছেন, এর মধ্যে কোনো রাজনীতির কচকচানি ছিল কি ছিল না, সেগুলো উনি ভালো বলতে পারবেন। সেগুলো তো আমি বলতে পারবো না, আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে আমার সেটা বোঝার ক্ষমতা নেই। দিলীপদার এই যে জগন্নাথ মন্দিরে যাওয়া কোথাও গিয়ে বা এই যে ব্যক্তি স্বাধীনতা আপনি সমর্থন করেন? না, দেখুন, এর মধ্যে অনেকগুলো প্রশ্ন এসে যাবে তো বলতে গেলে, তো ফলে সেই সব প্রশ্নগুলো বা উত্তরগুলো নিয়ে বা ওই ব্যাপারটা নিয়ে আমি বলতে চাইছি না। তিনি একজন সিনিয়র লিডার, তিনি যেটা মনে করেছেন তিনি সেটা করেছেন। তাকে বিচার করার জন্য তার সমগোত্রীয় লোক চাই, যেটা আমি একদমই নই। ফলে এটার ব্যাপারে আমি আর কোনো মন্তব্য করতে পারবো না। আমার সেই দুটো প্রশ্ন আপনার কাছে। বঙ্গ বিজেপিতে কোথাও গিয়ে কি দিলীপদার কি প্রয়োজন ফুরিয়েছে, দিলীপ ঘোষের প্রয়োজন ফুরিয়েছে? একদমই নয়। আমাদের পার্টি থেকে রিসেন্টলি নির্দেশ এসেছে এটাই, যে আমাদের পুরনো যারা কার্যকর্তা আছেন, মণ্ডলে, বুথে থেকে শুরু করে জেলাতে, রাজ্যতে, সব জায়গায় পুরনো যারা কার্যকর্তা আছেন তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে, যেটা আমাদের এতদিন ধরে অতটা বেশি হয়নি। এখন পুরনোদের আরো বেশি করে চাই, কারণ তাদের এক্সপিরিয়েন্সটা আমাদের ভীষণ কাজে লাগবে। তো সেই জন্যই চাই, দিলীপবাবুকে কোনোদিনই ভোলা যাবে না। তিনি রাজনীতিতে যা দিয়েছেন কোনোদিন ভোলার যোগ্য, সেটা কোনোদিন যোগ্য না। অনেকদিন ধরে আমাদের এখানে বিজেপি ছিল, কিন্তু উনি আসার পরে তো অবশ্যই গ্রোথ হয়েছে। তাকে ছেটে ফেলবো বা এই করবো, এগুলো আমার মনে হয় না এগুলো ঠিকঠাক কথা। যারা যেটা বলছেন এটা একদমই ভুল বলছেন। সকলকে আমাদের পার্টিতে দরকার, সকলেই আমাদের একটা করে সম্পদ।
আপনি বলছেন সাম্প্রতিককালে আপনার নির্দেশ এসছে কেন্দ্র নেতৃত্বের থেকেই কোথাও গিয়ে যে পার্টির যারা প্রবীণ কার্যকর্তা তাদেরকে একত্রিত করে আরো বেশি করে পার্টিটাকে অ্যাক্টিভ করতে, এই নির্দেশিকা আপনাদের কবে এসেছে? তারপরেই কি এই ভিডিও ভাইরাল? কোথাও গিয়ে এটা একটা চক্রান্ত? না, সেটার সঙ্গে এটার সঙ্গে যুক্ত কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমি তো প্রথমেই বললাম খ্যাতির বিড়ম্বনা একটা বিরাট জিনিস। খ্যাতি যদি তোমার হয়ে যায় তাহলে সেখানে টেনে নামানোর জন্য কিছু বাঙালি চিরকালই ছিল আর থাকবে। আগে হিংসাটা কম ছিল, এখন মানুষের মধ্যে হিংসাটা প্রবল হয়ে গেছে। সেই হিংসার ফলশ্রুতিই হচ্ছে এটা যে আমি ওকে মানবো না বা ওকে আমি উঠতে দেব না। সেই জিনিসটা হতে পারে, হয়তো হতে পারে যে তিনি আরো অন্য কোনো বড় কোনো পোস্ট পেয়ে আমাদের কোনো দায়িত্বে আসতে পারেন, সেটা হতে পারে। তাহলে তাকে যদি আমি হেয় প্রতিপন্ন করতে পারি তাহলে সেই পোস্টটা পাবে না, এরকম হতে পারে। তাতে হিংসা ছাড়া আর অন্য কিছু নেই। যদি কিছু এরকম থেকেও থাকে আমি বলবো সেগুলো মিটিয়ে নেওয়া উচিত। এই ধরনের জিনিসগুলো করে আমাদের পার্টিরই ক্ষতি হচ্ছে আলটিমেট। আমি একটা বিতর্কিত প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে সাম্প্রতিককালেই যে নির্বাচন ছিল সেই নির্বাচনে দিলীপ ঘোষের নিজস্ব গড়, সেই মেদিনীপুর থেকে কোথাও গিয়ে তাকে সরিয়ে অন্য প্রান্তে তাকে যে তার কেন্দ্র করা, এতে কোথাও গিয়ে দিব্যবাবু মনে মনে একটু ক্ষুব্ধ হয়েছিলেন। তার যে রাজনৈতিক পরিমণ্ডল সেটাকেও একটা মেলাইন করার চেষ্টা কোথাও গিয়ে হয়েছিল। সেটারই কি শেষ পেরেকটা পোতা হলো এই ভিডিও ভাইরালের মাধ্যমে? না, সেটা তো উচ্চ নেতৃত্ব যারা আছে, যারা ডিসাইড করেছিল এটা যে মেদিনীপুরে না দাঁড় করিয়ে দুর্গাপুরে নিয়ে গিয়ে দাঁড় করানো হবে, সেটা তারা ভালো করতে পারবেন। সেটা আমার বলার ইখতিয়ারের বাইরে এবং আমার বোঝারও ইখতিয়ারের বাইরে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সাম্প্রতিককালে একটি দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ নাম না করে বাংলা রিপোর্টার, ইউটিউবার এবং বুদ্ধিজীবীদের বেজন্মার দল বলে মন্তব্য করেছিলেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এই মন্তব্য আপনি সমর্থন করেন? কোনো রাজনীতিবিদদেরই কখনোই কোনো কুমন্তব্য করে কাউকে হেয় করার কোনো কিছুতেই আমি সমর্থন করি না। আমিও তো প্রচুর মিডিয়াকে বাইট দিয়েছি, আজ পর্যন্ত আমার মনে হয় না আমি কোনোভাবে কাউকে অসম্মান করে ছোট করে কোনো কথা বলেছি। প্রত্যেকটা রাজনীতিবিদ হচ্ছে আমাদের কাছে আদর্শের মতো একজন ব্যক্তি। তারা জনপ্রতিনিধি হবে আগামী দিনের, বা কেউ কেউ জনপ্রতিনিধি আছেন, কিন্তু তাদের বাক্য যদি এরকম হয় সাধারণ জনমানুষে তার ভীষণ প্রতিক্রিয়া করে এবং মানুষটাকে সবাই ঘেন্না করতে শুরু করে। সেই মানুষটা আজকে বিভিন্ন সিকিউরিটির ঘেরাটোপে আছে বলে মানুষ কিছু করতে পারে না, কিন্তু একদিন তার সিকিউরিটি থাকবে না, তখন কিন্তু সাধারণ মানুষ তাকে বুঝে নেবে। তাহলে সেই জিনিসটা আমি আসতে দেবো কেন? আমাকে তো অবশ্যই সচেতন হতে হবে। আমি ওভার টেলিফোনে একটা ওসিকে গালাগালি দিলাম, তার মাকে বউকে টানলাম কেন? তার মনের মধ্যে ভীষণ আঘাত লাগবে বলে। তাহলে সেই জিনিসটা আমি করবো কেন? আমি তার মাকে বউকে টানবো কেন? তার যদি কোনো কাজের জন্য তার যদি কিছু করা হয়ে থাকে আমি সেটা নিয়েই কথা বলবো, আমি অন্য কথা বলবো কেন? আর আমার অত ভয় যখন, তখন আমি ফোনে না বলে ফেস অ্যাপ আমি ইউজ করবো কেন? আমি ফেস অ্যাপ ইউজ করলাম, এদিকে গালাগালি দিলাম, আর এতই খারাপ গালাগালি তার মায়েরা এবং বউয়েরা শুনে তারা দুদিন ঘুমোতে পারবে না। দলীয় সভা থেকে দিলীপ বাবুর এই মন্তব্য, এটা কি ঠিক ছিল? আমি বললাম কোনো রাজনীতিবিদদেরই ঠিক এটা নয়, এগুলো তাদের একটু ভাবতে হবে। তারা সবসময় বক্তব্য রেখে যায়, তো কখন কি বলছে সেটা সবসময় মাথায় থাকে না, পরপর তাদের বিভিন্ন সভা আসে। আমি বলবো এই মাথার একটু চর্চা করতে হবে যে কালকে আমি কি বলবো, আমি কোনো বেফাস কথা যেন বলে না ফেলে। এইগুলো একটু চর্চা করার অত্যন্ত প্রয়োজন আছে। একটু সাইকোলজিক্যাল কাউন্সিলিংও প্রয়োজন আছে। সেই কাউন্সিলিংটা হলে আমার মনে হয় ঠিকঠাক সুন্দর কথা বেরোবে তাদের। একদম দিদি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।